ট্রেনে ওঠার দরজার সামনে দাঁড়িয়ে থেকে সাজিদের মুখে দেওয়া সিগারেটে আগুন ধরিয়ে দিয়ে বললাম, ভাইজান, ট্রেনে উঠেই আপনার সাথে পরিচয় হলো। আমার ভয় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সাহায্য করলে ভয়ের বাপও আমাদের কিছু করতে পারবে না। আপনারে কেন যেন আপন মনে হয়েছে, তাই সব কিছু শেয়ার করে ফেলছি। ব্রাহ্মণবাড়িয়া এই নিয়ে 4 বার আসছি প্রেমিকার সাথে দেখা করতে, কিন্তু এবার যাচ্ছি প্রেমিকাকে ভাগাতে। ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। মনে সাহস পাচ্ছি না, কিভাবে কি করব, যদি ধরা পড়ে যাই। সাজিদ সিগারেটে 2টা টান দিয়ে হেসে বলে, ধুর মিয়া, হাসাইলা। প্রেম করছো আবার এত ভয় পেলে চলবো? জীবনে কত মেয়েরে ভাগাইছি, কিন্তু এখন এসব ছেড়ে দিছি। শেষ জারি নিয়ে ভাগছিলাম তারে সত্যি ভালোবাসতাম, কিন্তু পরে বুঝলাম আমরা আসলে কেউ কারোর জন্য না। আমরা একে অপরকে বুঝতাম, কিন্তু কি যেন একটা মিল ছিল না আমাদের মাঝে। পরে আমি ওর জীবন থেকে সরে গিয়েছিলাম, তবে ও আমাকে ছাড়তে চায়নি। আমার জন্য সব করছিল, ওর পরিবার ছাড়ছিল, ওর বিয়েও হয়েছিল এরপর, কিন্তু শুনছি ও আত্মহত্যা করছিল। একটু খারাপ লাগে। যাক, তুমি যখন এই সাজিদের কাছে হেল্প চাইছো, আর চিন্তা করতে হবে না। তবে একটা কথা, আমি হেল্প করে দিব। ব্রাহ্মণবাড়িয়া ছেলে আমি। চা নাস্তার পয়সা এই ধরো 3-4 হাজার টাকা দিলেই হবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব ডেঞ্জারাস, বুঝই তো। এখনকার যুগ ভালো না, মানুষও ভালো না। 1000-এ 2-3টা পাওয়া সৎ মানুষ। আমি ওর দিকে গম্ভীর হয়ে তাকিয়ে থাকি। ট্রেন চলতে থাকে। আমি বললাম, জি ভাইজান, ঠিক বলেছেন। এখনকার মানুষও তেমন একটা ভালো না। সবাই একটা মুখোশ পরে থাকে, কাউকে বিশ্বাস করতে নেই। এই দেশটাতে এখন শোরে ভরে গেছে। এটা বলেই সাজিদের হাত থেকে সিগারেট নিয়ে আমি একটা টান দিয়ে আকাশে ফু করে ছেড়ে দেই। সিগারেট খাওয়ার আমার অভ্যাস নেই। একটা টান দিতেই খক খক করে কাশতে লাগলাম। ট্রেনটা নদীর কাছে চলে আসে। চারপাশে রাত্রির কালো ছায়া। এবার আমি খুব গম্ভীর হয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, ভয়ঙ্কর অন্ধকার ধেয়ে আসছে ভাইজান। একটু সহজ করে বলি, ভালো করে বোঝেন। ঘুম আসলে সব অন্ধকার অন্ধকার লাগে, ঠিক? সাজিদ আমার দিকে কেমন করে তাকাই। সে নিশ্চয়ই অবাক হয়েছে ওর কাঁধে হাত রেখে হঠাৎ এমন করে বলবো বলে। আমি এবার আরো গম্ভীর হয়ে বললাম, একটু আগে না বললাম মানুষগুলো মুখোশ পড়ে থাকে, কাউকে বিশ্বাস করতে নেই? আমার কথাগুলো কি বিশ্বাস করার মতো ছিল ভাইজান? আপনার মানুষটার নাম দিবা ছিল না? সে থতমত খেয়ে যায়। চোখ বড় বড় করে আমার দিকে তাকাই। আমি কাশতে কাশতে সিগারেটে আরেকটা টান দিয়ে বললাম, হুম, চুদুর বুদুর করে লাভ নাই। এখন আমি আপনাকে ঘুম পাড়াই দেব ভাইজান। আপনার অনেক ঘুমের প্রয়োজন। আপনার চোখ কেমন লাল হয়ে আছে আমি বুঝতে পারছি। অনেক ঘুম আপনার চোখে। এটা বলার পর চোখ বড় বড় করে বললাম, আমি দিবার স্বামী। শুয়োরের বাচ্চা, তোরে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি রে। এত কষ্ট কেন দিলি মেয়েটারে, মাদার চোদ? তারপরে পিঠের পেছন থেকে ছুরি নিয়ে গলায় একটা টান দিয়েই একটা লাথি দিয়ে ওরে নদীতে ফেলে আমি ট্রেনের মাঝে বসে পড়ি আর কাঁদতে থাকি। আমি অনেক ক্লান্ত। এই অবসাদের জীবনে আমি আসলেই ক্লান্ত। আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে থাকি। পাগলের মতো সিগারেটে আরেকটা টান দিয়ে আকাশে ধোঁয়া ছেড়ে হাসতে হাসতেই আর্টসেলের গান গাইতে থাকলাম। তার কিছুক্ষণ পর আমার কেন যেন মনে হলো মোনাকে ফোন করা দরকার। ফোন করেই আমি ঝিম মেরে থাকলাম। মোনা আমাকে বলতে লাগলো, কি হলো, ফোন করে চুপ করে আছেন কেন? কথা বলুন। ট্রেনের শব্দ কেন? আপনি কোথায় এখন? আমি এই কথার প্রতিভাস না দিয়ে বললাম, মোনা, জীবন জুড়ে এই মানুষগুলোকে স্বাভাবিক মনে হলেও মানুষগুলো স্বাভাবিক থাকে না। আমরা মানুষগুলো ভিন্ন, কষ্টগুলো ভিন্ন। জীবনের স্রোত কাটিয়ে যখন মানুষগুলো নীল আকাশটা দেখতে পাই, তখন মনে হয় আঘাত শুকিয়ে গেছে। আসলে কি আঘাত শুকিয়ে যায়? আমার এখন তাই মনে হচ্ছে। জানেন, আমি অনেক ক্লান্ত। আমি আপনার কাছে একটু আসি? অপেক্ষা করতে খারাপ লাগবে না তো? মোনা চুপ করে থাকে। অনেকক্ষণ পর বলে, নতুন করে অপেক্ষা করতে বলছেন? আমি আবারও এই কথার উত্তর দেই না। শুধু তাকে বললাম,
আকাশের রূপালী চাঁদটা একা দেখতে ভালো লাগছে না। একটু দেরি হলেও অপেক্ষা করুন, আমি আসছি।